কালো বলছি বলে আবার কেউ খারাপ ভাবে নিও না। কালে হে তো কিয়া হুয়া, দিল বালে হে। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8 ভূগোলের জলবায়ু অঞ্চল এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো পৃথিবীর মধ্যে বিভিন্ন জলবায়ু রয়েছে, বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন রকমের হয়। পৃথিবীকে ছাড়ো, আমরা যদি আমাদের দেশ ভারতকেই দেখি, তাহলে ভারতেরও বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন রকমের। যদি আমরা একেবারে ভারতের উত্তরে কাশ্মীরকে দেখি, তাহলে সেখানে প্রচন্ড ঠান্ডা, পার্বত্য অঞ্চল, প্রচন্ড ঠান্ডা। এবং একেবারে যদি ভারতের দক্ষিণ দিকে দেখি, কেরালা বা এই সমস্ত রাজ্যগুলো, তাহলে এখানে এগুলো নিরক্ষর রেখার কাছে অবস্থিত, নিরক্ষীয় অঞ্চলের কাছে অবস্থিত, তাই এখানে প্রচন্ড গরম। তো এই দুটো অঞ্চল, উত্তরে কাশ্মীর এবং দক্ষিণে কেরালা, এই দুটো অঞ্চলের মধ্যে যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে এখানকার মানুষের জীবনযাপন, খাদ্য, পোশাক পরিচ্ছদ, তাদের গায়ের রং, সবকিছুর মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। তো আমরা যদি উত্তরে কাশ্মীরে দেখি, সেখানে প্রচন্ড ঠান্ডা, তাই সেখানকার মানুষের গায়ের রং সাদা হয়, ফর্সা হয়। অন্যদিকে যদি আমরা কেরালায় দেখি, সেখানে প্রচন্ড উত্তাপ বেশি, সেখানে মানুষের গায়ের রং কালো হয়। তো কালো বলছি বলে আবার কেউ খারাপ ভাবে নিও না। কালে হে তো কিয়া হুয়া, দিল বালে হে। তো যাই হোক, তো এইভাবেই জলবায়ু আমাদের জীবনের উপর নানাভাবে প্রভাব বিস্তার করে। তো এই চ্যাপ্টারে আমরা পৃথিবীর মধ্যে থাকে এরকম বিভিন্ন জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব, এবং সেই জলবায়ু মানুষের উপর কি প্রভাব বিস্তার করে সেই সব কিছু আমরা এই চ্যাপ্টারে জানবো। তো এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন রকমের হয়, তো কি কি কারণের জন্য হয় সেটা আমাদের আগে একবার জেনে নিতে হবে। তো দেখো, কোন অঞ্চলের অক্ষাংশগত অবস্থানের উপর তার জলবায়ু অনেকাংশে নির্ভর করে। কোন অংশের অক্ষাংশগত অবস্থানের জন্য দেখো, পৃথিবীর নিরক্ষরেখা একদম মাঝখানে, পৃথিবীর যদি আমরা মাঝখানে একবারে দেখি, তো পৃথিবীর মাঝখানে রয়েছে নিরক্ষরেখা। সেখানে সারা বছর সূর্যের কিরণ লম্বভাবে পড়ে। তো যেহেতু সারা বছর সূর্যের কিরণ লম্বভাবে পড়ে, তাই সেখানে উত্তাপ বেশি থাকে, গরম থাকে বেশি। এবং যত আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাব, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, একেবারে উপরের দিকে এবং নিচের দিকে, তত কি হবে, সূর্যরশ্মি বাঁকা ভাবে পড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উত্তাপ বেশি, এবং যত আমরা মেরুর দিকে যাব, ধীরে ধীরে তাপমাত্রা কমবে, অর্থাৎ ঠান্ডা দেখা যাবে। তাহলে অক্ষাংশগত অবস্থানের জন্য জলবায়ু পার্থক্য দেখা যায়, জলবায়ু অনেক অংশে নির্ভর করে। ভূমির উচ্চতা, দেখো, আমরা সমুদ্র সমতল থেকে যত উপরের দিকে উঠবো, তত তাপমাত্রা কমতে থাকবে। প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। এইভাবে আমরা যত উপরের দিকে উঠবো, তত তাপমাত্রা কমতে থাকবে। এবার ধরো, পৃথিবীর সব থেকে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8848 মিটার। সেখানে যদি আমরা যাই, তাহলে তাপমাত্রা কতটা কমবে কমবে বুঝতেই পারছো। প্রতি 1000 মিটারে যদি 6.4 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, তাহলে 8848 মিটারের তাপমাত্রা কতটা কমবে সেটা বুঝতেই পারছো। তো এইভাবে ভূমির উচ্চতাও তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। সমুদ্র থেকে দূরত্ব, তো কোনো একটা অঞ্চল যদি সমুদ্রের কাছাকাছি থাকে, তাহলে সেখানে সমভাবাপন্ন আবহাওয়া দেখা যায়। সমভাবাপন্ন অর্থাৎ না গরম না ঠান্ডা, মাঝামাঝি একটা তাপমাত্রা থাকে, খুব গরমও থাকে না, খুব ঠান্ডাও থাকে না। কিন্তু যদি আমরা সমুদ্র থেকে দূরে যাই, তাহলে সেখানে গরম এবং ঠান্ডা দুটোই বেশি হবে, চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যাবে। তো তাহলে সমুদ্র থেকে দূরত্ব একটা ব্যাপার। বায়ু প্রবাহ, কোনো জায়গায় উষ্ণ বায়ু প্রবাহিত হতে পারে, আবার কোনো জায়গায় শীতল বায়ু প্রবাহিত হতে পারে, এটাও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। সমুদ্র স্রোত, উষ্ণ এবং শীতল দু রকমের সমুদ্র স্রোত প্রবাহিত হতে পারে, তো এটাও জলবায়ুকে প্রভাবিত করে। তো এই সমস্ত ব্যাপারগুলি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এবার এই সমস্ত ব্যাপারগুলোর উপর ভিত্তি করে পৃথিবীতে মোট 4 রকমের জলবায়ু দেখা যায়। কি কি দেখো, 1 নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, 2 নম্বর মৌসুমী জলবায়ু অঞ্চল,
3 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং 4 নম্বর তুন্দ্রা জলবায়ু অঞ্চল। ঠিক আছে, তো এর আগে একটা ভিডিওতে আমরা প্রথম এবং দ্বিতীয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবং মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটা এখনো দেখোনি তারা আমাদের ক্লাস 8 জিওগ্রাফি প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব 3 এবং 4 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল এই দুটো সম্পর্কে। তো চলো আমরা শুরু করি। বেশ, তো দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল যেটা নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ অর্থাৎ না শীত না গরম, অর্থাৎ মাঝামাঝি একটা তাপমাত্রা থাকে, খুব গরমও থাকে না খুব ঠান্ডাও থাকে না, একটা মাঝামাঝি জলবায়ু দেখা যায়। বেশ, এবার দেখো কি বলছে, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের বিশিষ্ট জলবায়ু অঞ্চল হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল মানে নাতিশীতোষ্ণ জলবায়ু, না গরম না ঠান্ডা। শুধুমাত্র ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো ছাড়াও প্রকৃতপক্ষে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর মতো জলবায়ু দেখা যায় তাকেও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলা হয়। তো নাম ভূমধ্যসাগর, তার মানে এই নয় যে ভূমধ্যসাগরের ধারেই যে সমস্ত অঞ্চলগুলো থাকবে সেখানের জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু হবে। এই রকম জলবায়ু পৃথিবীর আর যে সমস্ত দেশগুলোতে দেখা যাবে, এই ভূমধ্যসাগরের তীরে যেরকম জলবায়ু, এই রকম জলবায়ু পৃথিবীর আর যে সমস্ত জায়গাগুলোতে দেখা যাবে সেই জায়গাগুলোর জলবায়ুকেও বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু। অবস্থান কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে থাকে দেখো, উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে এই জলবায়ু দেখা যায়। তো 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশ উভয় গোলার্ধে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে, অর্থাৎ এই দিকে বাঁ দিকে অবস্থিত যে সমস্ত মহাদেশ, সেই মহাদেশগুলোর মধ্যে এই জলবায়ু দেখা যায়। তো কোন কোন দেশের মধ্যে দেখা যায় দেখো, ইউরোপের ফ্রান্স, ইটালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, যুগোস্লোভিয়া, এই সমস্ত দেশগুলো। ইউরোপের ফ্রান্স, ইটালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, যুগোস্লোভিয়া, এইগুলো ইউরোপের। তো দেখো ম্যাপে তোমাদের দেখাই, ম্যাপে দেখো এ দেখো ইউরোপ, এই যে এটা ইউরোপ মহাদেশ এখানে রয়েছে দেখতে পাচ্ছ, ইউরোপ মহাদেশ। ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, তারপরে তোমার পর্তুগাল, ইটালি, তো এই সমস্ত জায়গাগুলোই দেখা যায়। তো দেখো এগুলো সবই হচ্ছে 30 ডিগ্রির ওপরে, দেখো এগুলো সবই 30 ডিগ্রির কাছাকাছি। এই যে এটা দেখতে পাচ্ছ এই রেখাটা, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, যার মান 33.5 ডিগ্রি। তো 33.5 ডিগ্রি উত্তর, তো এর ওপরের দিকে। তো এই সমস্ত দেশগুলো ইউরোপের মধ্যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। বেশ, আর কি কি দেশের মধ্যে দেখা যায় দেখো, এশিয়ার তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন, এইসব দেশ। এশিয়ার তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন, এশিয়ার এই সমস্ত দেশগুলো, এই যে এটা এশিয়া মহাদেশ, তো এই সমস্ত এই জায়গাগুলোতে আছে। তো দেখো ম্যাপে দেখে নাও, তো এশিয়ার যে সমস্ত দেশগুলো দেখা যায় সেগুলো ম্যাপে দেখে নাও। এই দেখো তুরস্ক, ইসরায়েল, তো এই সমস্ত জায়গাগুলোতে দেখা যায়, যেগুলো সবই এই 30 ডিগ্রি অক্ষাংশের ওপরে অবস্থিত। ওকে, এরপর আছে আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনেশিয়া, এই সমস্ত দেশ। আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনেশিয়া, এই সমস্ত দেশ। তো দেখে নাও, এই দেখো আফ্রিকার আলজেরিয়া, মরক্কো, তারপরে তোমার মিশর, ইজিপ্ট, তো এই সমস্ত ইজিপ্ট, তো এই সমস্ত দেশগুলো আলজেরিয়া, তারপরে ইজিপ্ট, মরক্কো, এই সমস্ত দেশগুলোর মধ্যে দেখা যায়। তো এই সমস্ত দেশগুলোর মধ্যে আফ্রিকার দেখা যায়। তো সব দেশ যে তোমাদের মনে রাখতে হবে এমন নয়, তোমাদের এর মধ্যে যে সমস্ত দেশগুলো মনে রাখতে সুবিধা হবে সেগুলো তোমরা মনে রাখবে। ইউরোপের কিছু মনে রাখলে ফ্রান্স, ইটালি, পর্তুগাল, স্পেন, এগুলো মনে থাকবে। এশিয়ার কিছু মনে রাখলে তুরস্ক, ইসরায়েল, সিরিয়া। আফ্রিকার কিছু মনে রাখলে মিশর, মরক্কো, আলজেরিয়া ইত্যাদি। তো তোমাদের সুবিধা মতো তোমরা এখান থেকে মনে রাখবে। এছাড়াও উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার চিলি, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বে এই জলবায়ু দেখা যায়। তো এই যে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে, এই যে এই জায়গাটায় দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্বে দেখা যায় অস্ট্রেলিয়া। তো এই সমস্ত দেশগুলোতে এই জলবায়ু দেখা যায়। তো তোমরা তোমাদের সুবিধা মতো যে সমস্ত দেশগুলো তোমাদের মনে থাকবে সেগুলো তোকে তোমরা মনে রাখবে।
আর বলি, এই চ্যাপ্টার এই ভিডিওটার মধ্যে আমি এই চ্যাপ্টারের বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষাতে দেয় সেগুলো আমি তোমাদের বলে দেবো, তো সেগুলো তোমরা একটু নোটস করে নেবে, ঠিক আছে? বেশ, এইবার এই জলবায়ুর বৈশিষ্ট্য, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কিরকম? সারা বছর মৃদুভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু। তো মৃদুভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু অর্থাৎ না শীত না গরম। শুষ্ক গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। আমাদের এখানে মৌসুমী জলবায়ু এর আগে পড়েছি, সেখানে গ্রীষ্মকাল থেকে আর্দ্র, কিন্তু এখানে থাকে গ্রীষ্মকাল শুষ্ক। শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এখানে শীতকালে বেশি বৃষ্টি হয়, আমাদের এখানে যেমন গ্রীষ্মকালে বেশি বৃষ্টি হয়, ওখানে কিন্তু শীতকালে বেশি বৃষ্টি হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। উষ্ণতা, গ্রীষ্মকালীন উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, তবে শীতকালে তা কমে 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হয়। অর্থাৎ বার্ষিক তাপমাত্রার প্রসর থাকে 17 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার প্রসর বেশি থাকে, তাপমাত্রার প্রসর মানে গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে কতটা তাপমাত্রার পার্থক্য থাকে, সেটাই হচ্ছে তাপমাত্রার প্রসর। তো সেটা থাকে 17 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, এখানে উচ্চচাপ বলয় থাকে গ্রীষ্মকালে। ফলে স্থলভাগ থেকে শুষ্ক আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। ফলে যেহেতু স্থলভাগে উচ্চচাপ থাকে, আর আমরা জানি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়, সেই জন্য স্থলভাগ থেকে শুষ্ক আয়ন বায়ু স্থলভাগ থেকে শুষ্ক আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। স্থলভাগ থেকে শুষ্ক আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। মনে রাখতে হবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উচ্চচাপ, স্থলভাগে উচ্চচাপ থাকে, ফলে সেখান থেকে শুষ্ক আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? এই কারণে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, গ্রীষ্মকালে তাই বৃষ্টি হয় না, যেহেতু স্থলভাগে উচ্চচাপ থাকে তাই বৃষ্টি হয় না। আকাশ মেঘমুক্ত, রোদ ঝলমলে থাকায় রাতে তাপমাত্রা কমে যায়, রাতে তাপমাত্রা কমে। তো এই গেল উষ্ণতা, বৃষ্টিপাত। এবার বৃষ্টিপাত, বৃষ্টিপাত শীতকালে হয়। শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। তো শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় চলে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়। আর নিম্নচাপ হলে যেখানে উচ্চচাপ আছে সেখান থেকে বায়ু প্রবাহিত হবে। তো আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু, জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। তো মনে রাখবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়, মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটারের মধ্যে হয়। অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হয়। উপকূল থেকে ভিতরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে, মানে উপকূল অর্থাৎ সমুদ্রের ধারে তীরে বেশি বৃষ্টিপাত হয়। যত আমরা ভিতরের দিকে যাব বৃষ্টিপাত কমতে থাকবে, স্বাভাবিক, কারণ সমুদ্রের কাছে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকবে, যত দূরে যাব জলীয় বাষ্প কম হয়ে যাবে। তো সেই কারণে সমুদ্র থেকে দূরে গেলে বৃষ্টিপাতও কম হয়। শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা দিতে পারে, যে শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে? তাহলে কি বলবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়। যেহেতু শীতকালে বৃষ্টিপাত হয় তাই এই অঞ্চলকে বলা হয় শীতকালীন বৃষ্টিপাতের দেশ, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, নোট করে নাও। এই অঞ্চলে তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে, ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে, ভূমধ্যসাগরের উত্তর উপকূল অঞ্চলে এবং ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে অল্প তুষারপাত হয়। তো এই দুটো অঞ্চলে তুষারপাত হয়, এটা অত ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু জেনে রাখো। এবার জীব বৈচিত্র্য, এখানে কি কি উদ্ভিদ প্রাণী থাকে? স্বাভাবিক উদ্ভিদ, উদ্ভিদ শুষ্ক গ্রীষ্ম এবং আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমির সৃষ্টি হয়েছে। তো যেহেতু এখানে শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল হয়, সেই কারণে এই অঞ্চলে চিরসবুজ গাছ দেখা যায়, গাছের পাতা সবসময় সবুজ, আবার গুল্ম জাতীয় ঝোপঝাড় জাতীয় গাছও দেখা যায়। শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু হয়। যেহেতু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, শুষ্ক থাকে, তাই এই গাছগুলোতে পাতা থেকে বাষ্পীভবন, জল বাষ্পে পরিণত হওয়া আটকাতে গাছগুলোর পাতার উপর পাতা মোটা হয় এবং মোমের আস্তরণ থাকে, যাতে করে জল বাষ্পে পরিণত হতে না পারে। কাণ্ড শক্ত হয়, কাণ্ড খুব শক্ত হয়। বড় বড় পাতা পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে।
তো বড় বড় পাতা থাকে গাছগুলো, এবং পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। শীতকালের বৃষ্টির জল সঞ্চয় করে রাখে, যেহেতু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ এখানে দেখা যায়। 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। এক হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। কি কি? পাইন, ফার, সিডার, এগুলো হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। সরলবর্গীয় উদ্ভিদ কি? পাইন, ফার, সিডার। 2 নম্বর হচ্ছে চিরসবুজ উদ্ভিদ। চিরসবুজ উদ্ভিদও দেখা যায়। ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড। ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড, এগুলো হচ্ছে চিরসবুজ উদ্ভিদ, সবসময় গাছের পাতা সবুজ থাকে। গুল্ম জাতীয় উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদ অর্থাৎ ঝোপঝাড় জাতীয় গাছ। ম্যাপল, লরেন, রোজমেরি, ল্যাভেন্ডার, এই সমস্ত গাছগুলো হচ্ছে গুল্ম জাতীয় গাছ। এখানে যেটা মেন বৈশিষ্ট্য এখানে উদ্ভিদের মধ্যে, জলপাই গাছ। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। জলপাই এখানকার অন্যতম প্রধান উদ্ভিদ। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সব থেকে বেশি জলবায়ু গাছ রয়েছে, জলপাই গাছ রয়েছে। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জলপাই গাছ রয়েছে। সব থেকে বেশি জলপাই এই এখানেই হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে, বেশ। এবার প্রাণী জগৎ ও পশুপালন, হ্যাঁ, প্রাণী জগৎ ও পশুপালন। তো বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণ কম। এখানে তৃণভূমি কম আছে, যেহেতু এখানে বৃষ্টি কম হয়, তাই তৃণভূমি কম। তাই ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালিত হয়। তো এইগুলো বেশি পালিত হয়, গাধা, ভেড়া, ছাগল, খচ্চর, এগুলো বেশি পালিত হয়। উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি, উট বেশি পালিত হয়। যে সমস্ত জায়গাগুলো মরুভূমি আছে সেখানে মুরগি, উট এগুলো পালিত হয়। ঠিক আছে, তো এবার এখানে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর্থ সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। এখানে অর্থনীতি কিরকম, জীবনযাত্রা কিরকম, এগুলো। তো কৃষিকাজ, প্রথমেই আছে কৃষিকাজ। নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। তো নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝামাঝি জলবায়ু, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। মাঝারি বৃষ্টিপাত, বেশি বৃষ্টি হয় না আবার কম হয় না, মাঝারি হয়। এই অঞ্চলকে কৃষিকাজে সমৃদ্ধ, বেশ ভালো হয় কৃষিকাজ। প্রধান উৎপাদিত ফসল গম। এছাড়া জব, তুলো, ভুট্টা, ধান, তামাক ইত্যাদি এবং বিভিন্ন সবজি উৎপাদিত হয়। এছাড়াও গম, প্রধানত গম উৎপন্ন হয়। এছাড়াও জব, তুলো, ভুট্টা, ধান, তামাক এই সমস্ত এবং বিভিন্ন সবজি এগুলো উৎপাদন হয়। তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে। তুঁত গাছের চাষ হয় এবং এর ফলে রেশম শিল্প গড়ে উঠেছে। রেশম অর্থাৎ সুতো তৈরির শিল্প, রেশম সুতো। ঝলমলে মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল, যেমন আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর এবং নানা রকমের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। তো এই সমস্ত প্রচুর ফল এখানে উৎপন্ন হয়। ঠিক আছে, এই কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। এই অঞ্চলকে বলা হয় ফলের ঝুড়ি। এটা হয়তো দেখা যাচ্ছে না ফলের ঝুড়িটা, তো এই অঞ্চলকে বলা হয় ফলের ঝুড়ি। তো একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, নোট করে নাও যে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়। তো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে মনোরম আবহাওয়া, রোদ ঝলমলে আবহাওয়া ইত্যাদি কারণে প্রচুর ফল উৎপন্ন হয়। আঙ্গুর, আপেল, নাশপাতি, জলপাই, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ইত্যাদি এবং বিভিন্ন রকমের লেবু ইত্যাদি ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই কারণে এই অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। ঠিক আছে, এইবার হচ্ছে 2 নম্বর হচ্ছে খনিজ সম্পদ ও শিল্প কি আছে। এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, খনিজ সম্পদ বেশি পাওয়া যায় না। ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইটালিতে মার্বেল, গন্ধক, স্পেনে লোহা পাওয়া যায়। তো এইসব কিছু জায়গায় পাওয়া যায় আর কি। ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইটালিতে মার্বেল, গন্ধক, স্পেনে লোহা পাওয়া যায়। ঠিক আছে, অর্থনৈতিকভাবে এই অঞ্চল উন্নত। কৃষিকাজ, ফলের চাষ এবং ফল ভিত্তিক বিভিন্ন শিল্প রপ্তানি, ব্যবসা বাণিজ্য প্রধান জীবিকা। এখানে মেনলি কৃষিকাজ এবং ফল উৎপন্ন এবং ফল থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি, শিল্প এই ফল থেকেই বিভিন্ন জিনিসপত্র তৈরি এবং সেগুলোর ব্যবসা বাণিজ্য এইসব এখানে বেশি হয়। ইটালি, ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ, জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প সমৃদ্ধ। তো ইটালি এবং ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ তৈরি হয়। জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প সমৃদ্ধ।
এগুলো সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। তো এগুলো সারা পৃথিবীতে রপ্তানি করা হয়, যে আঙুর থেকে যে মদ তৈরি হয়, তারপরে অলিভ অয়েল, এগুলো সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। অন্যান্য কৃষিজ শিল্পের মধ্যে কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত দ্রব্য যেমন জ্যাম, জেলি, আচার, এগুলো তৈরি হয় অন্যান্য ফল থেকে, এগুলো তৈরি হয় জ্যাম, জেলি, আচার। ময়দা শিল্প প্রভৃতি প্রধান। তো মেইনলি এখানে মানে যে সমস্ত ফল ইত্যাদি উৎপন্ন হয়, এগুলো থেকেই দ্রব্য তৈরি হয়। মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। তোমরা হলিউডের মুভি দেখো, বিভিন্ন রকমের মুভি, স্পাইডারম্যান, তারপরে অ্যাভেঞ্জার্স এর বিভিন্ন মুভি, এগুলো দেখো তোমরা। তো এইগুলো মেনলি হয় এই হলিউডে। আর এই হলিউডটা আছে ক্যালিফোর্নিয়া, যেটা কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। কেন অবস্থিত? মনোরম আবহাওয়া, এখানে না গরম না ঠান্ডা, রোদ ঝলমলে আবহাওয়া, বেশ রোদ ঝলমলে থাকে। তো এইসবের জন্যই পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প, সিনেমা তৈরি শিল্প এই ক্যালিফোর্নিয়ার হলিউডে গড়ে উঠেছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। তো এটা নোটস করে নেবে এখানে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে। ঠিক আছে, জনবসতি। তো এত কিছু যখন ভালো আছে, কৃষিকাজ, শিল্প, এত কিছু ভালো আছে, ব্যবসা বাণিজ্য, তো নিশ্চয়ই এখানে মানুষও বেশিই থাকবে। মনোরম স্বাস্থ্যকর জলবায়ু, উন্নত অর্থনৈতিক পরিকাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগের কারণে এই অঞ্চল জনবহুল এবং অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ। তো এই অঞ্চল জনবহুল, বেশি মানুষ বাস করে, এবং অর্থনৈতিক দিক থেকেও এখানকার মানুষরা খুব সমৃদ্ধ, উন্নত। এই অঞ্চলেই অতীতে গ্রিক, মিশরীয় ও রোমান সভ্যতা বিকশিত হয়েছিল। এই অঞ্চলেই অতীতে গ্রিক, মিশরীয় ও রোমান সভ্যতা বিকশিত হয়েছিল। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ইটালি রোম, নেপলস, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন এই অঞ্চলের প্রধান নগর, বন্দর ও শিল্পকেন্দ্র। এইগুলো কিছু প্রধান নগর ও বন্দর, যেমন কেপ টাউন, এটা ভেনিস, এটা লস এঞ্জেলস, সান ফ্রান্সিসকো। তো এগুলো সব উন্নত সব শহর, শিল্পকেন্দ্র, এগুলো এখানকার উল্লেখযোগ্য সব জায়গা। বেশ, তো এই গেল আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এইবার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সঙ্গে মৌসুমী জলবায়ু অঞ্চলের পার্থক্য আমাদের দেখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়, তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা ইম্পর্টেন্ট। মৌসুমী জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু, তো মৌসুমী জলবায়ু গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক হয়। গ্রীষ্মকালে বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হয় না। মৌসুমী জলবায়ু, এই আমাদের ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর মধ্যে অবস্থিত। তো এখানে গ্রীষ্মকাল আর্দ্র হয়, গ্রীষ্মকালে বৃষ্টি হয়, যে গ্রীষ্ম বর্ষা এই সময় বৃষ্টি হয়। শীতকালে কিন্তু তেমন বৃষ্টি হয় না, তাই শুষ্ক হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে কিন্তু তার বিপরীত, গ্রীষ্মকাল শুষ্ক হয়, গ্রীষ্মকালে বৃষ্টি হয় না, শীতকাল আর্দ্র হয়, শীতকালে বৃষ্টি হয়। আর্দ্র মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টি হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। এখানে এই এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলো, যেমন ভারত, এই সমস্ত দেশগুলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে আসে এই বর্ষাকালে, এবং বৃষ্টি শুরু হয়। তাহলে আর্দ্র মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, আর এখানে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টি হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এখানে মৌসুমী জলবায়ুতে বৃষ্টি হয়, এখানে পশ্চিমা বায়ু। ঋতুভেদে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, ঋতুভেদে এখানে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে বা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, অন্যদিকে শীতকালে হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু। গ্রীষ্মকালে বা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এবং শীতকালে হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ঋতুভেদে পশ্চিমা বায়ু এবং আয়ন বায়ু প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু এবং আয়ন বায়ু প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু এবং আয়ন বায়ু প্রবাহিত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে, তো এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন থাকে, তো তোমরা এটা নোটস করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এইবার লাস্ট জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, যেটা শীতল জলবায়ু, ঠান্ডা, এটা প্রচন্ড ঠান্ডা এই জলবায়ুটা। তো দেখো, সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ু হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। পৃথিবীর যে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত, এই দুটো অঞ্চল, সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত, এই দুটো অঞ্চল এর মধ্যে এই তুন্দ্রা জলবায়ু দেখা যায়। সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি
উত্তর এবং দক্ষিণ থেকে শুরু হয়, 663° উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ থেকে শুরু হয়। তো সেখানে এরকম জলবায়ু দেখা যায়, বিশেষ ধরনের ঠান্ডা জলবায়ু, শীতল। গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ু অঞ্চলে কিছু শৈবাল জন্মায়। গ্রীষ্মকালে বরফ জলে, সারা বছরই বরফ থাকে, গ্রীষ্মকালে কিছু সময়ের জন্য বরফ গলে। এই শৈবালের নাম থেকেই তুন্দ্রা জলবায়ুর নামকরণ। তো এটা একটা প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন, যে তুন্দ্রার নামকরণ কিভাবে হয়েছে। যে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত অঞ্চলে এক ধরনের বিশেষ ধরনের শীতল জলবায়ু দেখা যায়, যেটা তুন্দ্রা জলবায়ু অঞ্চল নামে পরিচিত। এখানে গ্রীষ্মকালে কিছুটা বরফ গলে গেলে শৈবাল জাতীয় গাছ জন্মায়। এই শৈবালের নাম থেকে তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়েছে। ওকে, এইবার অবস্থান, কোথায় অবস্থান করে। সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্তের নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তরাংশ, এই যে কানাডা এইরকম জায়গায় আছে, কানাডার উত্তরাংশ, আলাস্কা, ইউরেশিয়ার উত্তরাংশ, আলাস্কা ও ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল অংশে ও এশিয়ার সাইবেরিয়ার তুন্দ্রা জলবায়ু দেখা যায়। বেশ, দেখো তো প্রথমে বলেছে যে উত্তর আমেরিকার কানাডা। তো এখানে দেখো এই যে উত্তর আমেরিকার কানাডা এরকম জায়গা, এই যে কানাডা, এটা দেখো 663°, যে অক্ষরেখা সেখানে আছে কানাডা, কানাডার উত্তর দিক এই যে এই জায়গাগুলোতে দেখা যায়, ঠিক আছে। তারপরে বলেছে আলাস্কা, ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরেশিয়ার উত্তরাংশ, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, ইউরোপের এখানে ইউরোপ আছে, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, এই যে গ্রিনল্যান্ড, তো এই সমস্ত জায়গাগুলো দেখা যায়, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, এই সমস্ত জায়গাগুলোতে দেখা যায়। এশিয়ার সাইবেরিয়া, এশিয়া, এই যে এশিয়া, এই রাশিয়ার এই জায়গাতে সাইবেরিয়া আছে, এই জায়গাটায় সাইবেরিয়া আছে, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়, এই সমস্ত জায়গায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়। দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলেও এই জলবায়ু দেখা যায়। দক্ষিণ গোলার্ধে এই যে একদম নিচে চলে আসছে, দক্ষিণ গোলার্ধে এই যে আন্টার্কটিকা একদম দেখতে পাচ্ছ নিচেতে, এই আন্টার্কটিকারও কিছু অঞ্চলে দেখা যায় এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল, ঠিক আছে। তো এই সমস্ত জায়গাগুলোতে দেখা যায়। এগুলো তোমরা যেগুলো তোমাদের মনে থাকবে সেরকম ভাবে তোমরা কিছু প্রত্যেকটা মহাদেশের কিছু কিছু দেশ মনে রাখবে। উত্তর আমেরিকার কানাডা মনে রাখলে, ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড এটা মনে রাখলে, এশিয়ার সাইবেরিয়া আর আন্টার্কটিকার কিছু অঞ্চলে দেখা যায়, এই অঞ্চলগুলোতে দেখা যায়, ঠিক আছে। বেশ, এবার জলবায়ুর বৈশিষ্ট্য। কিরকম জলবায়ু? স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল আর দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। এই জলবায়ু অঞ্চলে স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল, খুব অল্প গ্রীষ্মকাল হয় এবং সেটাও শীতল। গ্রীষ্মকাল মানে এই নয় যে প্রচুর গরম, এখানে গ্রীষ্মকালও ঠান্ডা থাকে। আর দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল, আর বেশিরভাগ সময়টাই শীতকাল থাকে। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। শীতকালীন জলবায়ু, তো শীতকালে কেমন থাকে? বছরের অধিকাংশ সময় 8 থেকে 9 মাস শীতকাল থাকে। এই সময় তাপমাত্রা -20° থেকে -40°C নেমে যায়। এখানে একটু ভুল দেওয়া আছে বইয়ে, যে এই 20°C থেকে 40°C, এটা শুধু 20° নয়, এটা মাইনাস হবে, ঠিক আছে। টেক্সট বুকে তোমাদের এটা ভুল দেওয়া আছে, -20°C থেকে -40°C নেমে যায়, -20°C থেকে -40°C নেমে যায়। সাইবেরিয়ার ভারখায়ানস্কো এই জায়গাটায়, যেটা উত্তর গোলার্ধের শীতলতম স্থান, মনে রাখতে হবে যে উত্তর গোলার্ধের শীতলতম স্থান কোনটা, পরীক্ষায় প্রশ্ন থাকে, তো নোট করে নেবে। সাইবেরিয়ার ভারখায়ানস্কো এটা, এখানে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে -50.6°C, এখানে তাপমাত্রা থাকে। কোথায়? সাইবেরিয়ার ভারখায়ানস্কো এখানে। ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চল তুষারে ঢাকা পড়ে যায়, সমস্ত অঞ্চল তুষারে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ তুষারে ঢাকা পড়ে যায়। মাঝে মাঝে তুষার ঝড়ও চলতে থাকে, এইসবও হয়, তুষার ঝড় চলে। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না, এই যে যখন এই শীতকাল থাকে তখন সূর্যকে দেখাই যায় না। একটানা অন্ধকার রাত্রে মাঝে মাঝে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্লান রামধনুর মতো আলোর ছটা দেখা যায়। তো যখন একটানা এই যে শীতকাল থাকে তখন সবসময় এখানে রাত থাকে, দিন হয় না। যখন শীতকাল তখন এখানে টানা রাত্রি। তো এই রাত্রি যখন থাকে, সূর্যের আলো যখন একেবারেই প্রবেশ করে না, তখন রাত্রে আকাশে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য এই রামধনুর মতো আলো দেখা যায়।
যায়, যেটাকে বলা হয় সুমেরু এবং কুমেরু প্রভা। সুমেরু অঞ্চলে এটাকে বলা হয় সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে এটাকে বলা হয় কুমেরু প্রভা। সুমেরু মানে উপরের দিকে সুমেরু থাকে, সেখানে বলা হয় সুমেরু প্রভা, এবং পৃথিবীর নিচের দিকে থাকে কুমেরু, সেখানে বলা হয় কুমেরু প্রভা। ঠিক আছে, তো সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা। তো কি হলো, যে যখন এখানে শীতকাল থাকে তখন যখন সবসময় আকাশে অন্ধকার থাকে, তখন এই রাত্রের আকাশে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য রামধনুর মতো আলোর ছটা দেখা যায়। এটাকেই বলা হয় সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা। ঠিক আছে, বা মেরুজ্যোতিও বলা হয়, মেরুজ্যোতি বা আরোরাও বলা হয় এটাকে। তো প্রশ্ন থাকতে পারে যে সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কি, বা মেরুজ্যোতি বা আরোরা কি, তো তোমরা এটা বলবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা নোটস করে নেবে। এবার গ্রীষ্মকালীন জলবায়ু। গ্রীষ্মকালে জলবায়ু কেমন থাকে? 2 সপ্তাহ ব্যাপী বসন্তের পর তুন্দ্রা অঞ্চলে 2 থেকে 3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। তো শীতের পর বসন্ত হয়, বসন্তের পর মাত্র 2 থেকে 3 মাসের জন্য স্বল্পস্থায়ী, খুব অল্প দিনের জন্য গ্রীষ্মকাল আসে। এই সময় গড় তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস। আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়। আকাশে সবসময় প্রায় সূর্যকে দেখা যায়, অল্প হলেও সবসময় দেখা যায়। একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও তির্যক সূর্যরশ্মির জন্য উষ্ণতা বেশি বাড়তে পারে না। একটানা সূর্য সবসময় দেখা যায়, 22 থেকে 23 ঘন্টা, দিনে 24 ঘন্টার মধ্যে 22 থেকে 23 ঘন্টা সূর্য দেখা যায়, কিন্তু সূর্য অনেক তির্যক ভাবে এখানে কিরণ পড়ায়, বেশি উষ্ণতা থাকে না, আলো থাকে অল্প কিন্তু উষ্ণতা বেশি থাকে না। তাহলে এখানে শীতকালে যেমন সারাক্ষণ রাত্রি থাকে, এখানে গ্রীষ্মকালে আবার সারাক্ষণ দিন থাকে। তাহলে বোঝো কেমন মজাদার। বলেছে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর এই জায়গাটায় এবং আশেপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়। এই যে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর, এখানে গভীর রাত্রেও সূর্যকে দেখা যায়। এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে। এই যে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর, এটাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেয় নিশীথ সূর্যের দেশ কাকে বলে। যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অবস্থিত নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে রাত্রের আকাশেও সূর্যকে দেখা যায়। এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এটা আসবে, তো এটা নোটস করে নেবে অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে, 20 থেকে 30 সেমি বৃষ্টি হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ, তার ছবি রাত্রের আকাশে দেখো সূর্য দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মেরুজ্যোতি বা আরোরা, যেটা যখন শীতকাল হয় রাতের আকাশে এরকম রামধনুর মতো আলোর জ্যোতি দেখা যায়। ঠিক আছে, বেশ। এবার জীব বৈচিত্র্য। তো স্বাভাবিক উদ্ভিদ আছে, প্রথমে উদ্ভিদ। বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় এই অঞ্চলে কোনো বড় গাছ জন্মাতে পারে না। যেহেতু সারা বছরই বরফের থাকে, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাপমাত্রা, তাই বেশি বড় গাছ কিছু হয় না। কি কি হয় দেখো, লাইকেন জাতীয় হয়, মস, বিভিন্ন ফুল, শ্যাওলা জাতীয় বিভিন্ন গাছপালা হয়। তা কি কি প্রাণী থাকে দেখো, তিমি থাকে, মেরু শিয়াল, মেরু ভাল্লুক, আর ক্যারিবু, এই সমস্ত হরিণের মতো কিছু প্রাণী থাকে। এই সমস্ত প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী এখানে দেখা যায়। বেশ, এবার আর্থ সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা, এখানকার মানুষদের জীবনযাপন কেমন, অর্থনীতি কেমন, এগুলো আছে। অধিবাসীদের জীবনযাত্রা, এখানকার লোকেদের জীবনযাত্রা কেমন। অত্যন্ত প্রতিকূল জলবায়ু, কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চল জনবিরল, বেশি মানুষ থাকে না, এত ঠান্ডায় কে থাকতে যাবে, তাই না? তো বেশি মানুষ থাকে না। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বসবাস করে। যারা আদিম মানুষ, আদিম অধিবাসী অনেক দিন থেকে এখানে আছে, তারাই এই প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে এখানে বেঁচে থাকে। গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার উত্তরাংশে এক্সিমো, রেড ইন্ডিয়ান, এই সমস্ত অধিবাসীরা থাকে। গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার উত্তরাংশে এক্সিমো, রেড ইন্ডিয়ান, এই সমস্ত মানুষেরা থাকে। সাইবেরিয়ায় স্যামোয়েদ, ইয়াকুত, এই সমস্ত অধিবাসীরা থাকে। সাইবেরিয়া, এখানে স্যামোয়েদ, ইয়াকুত, এই সমস্ত অধিবাসীরা থাকে। আর ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষরা বসবাস করে। ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষরা বসবাস করে, এগুলো একটু মনে রাখবে। তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়।
খাবার সংগ্রহ করে। শীতকালে একরকম গোলাকার বরফের ঘরে বসবাস করে। শীতকালে এই যে এক ধরনের গোলাকার বরফের ঘরে এই সমস্ত লোকেরা বসবাস করে এখানকার অধিবাসীরা, যেটাকে বলা হয় ইগলু। পরীক্ষায় প্রশ্ন দেয় যে ইগলু কি, ইম্পর্টেন্ট, নোটস করে নেবে। শীতকালে একরকম গোলাকার বরফের ঘরে ইগলুতে বসবাস করে। এখানে যে সমস্ত লোকেরা আছে তারা শীতকালে এক ধরনের গোলাকার বরফের ঘর এইরকম সেখানে বসবাস করে, যেটাকে ইগলু বলা হয়। ইগলু, গোলাকার বরফের ঘরে শীতকালে এখানকার অধিবাসীরা থাকে, যেটাকে ইগলু বলা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে এরা থাকে। সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে থাকে, যেটাকে বলা হয় টিউপিক। টিউপিক, ঠিক আছে। তাহলে ইগলু কি, শীতকালে বরফের তৈরি এক ধরনের গোলাকার ঘরে থাকে, সেটাকে বলা হয় ইগলু। আর গ্রীষ্মকালে বরফ গলে গেলে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে থাকে, সেটাকে বলা হয় টিউপিক। টিউপিক মনে রাখবে, ঠিক আছে। যাতায়াতের জন্য বরফের উপর চাকাহীন স্লেজ গাড়ি ব্যবহার করে। এই যে এরকম বরফের মধ্যে চাকাহীন স্লেজ গাড়ি, এই যে স্লেজ গাড়ি দেখতে পাচ্ছ, স্লেজ গাড়ি। আর জলে সিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে। তো কায়াক নৌকা ব্যবহার করে, কায়াক নৌকা, সিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা, এটা মনে রাখতে হবে। কায়াক নৌকা, এরা জলের মধ্যে সিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে, কায়াক নৌকা। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা সূঁচ তৈরি করে, ঠিক আছে। খাদ্যের জন্য সিল, ভাল্লুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করে। সমুদ্রের মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। তো এই হচ্ছে এখানকার মানুষদের জীবনযাত্রা। সাম্প্রতিক পরিবর্তন, বর্তমানে কি পরিবর্তন হয়েছে? বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, যেমন স্পিটাসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন ও আলাস্কায় সোনা, খনিজ তেল। ফলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। তো এই সমস্ত জায়গায় কিছু খনিজ সম্পদ পাওয়া যায় বা এখানে শিল্প গড়ে উঠেছে। রেলপথ ও জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বাড়ছে। রেলপথ এবং জলপথের মাধ্যমে বাইরের অন্যান্য মহাদেশের সঙ্গে বা দেশের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ হচ্ছে। সাইবেরিয়ার মার্ড-মিনস্কো বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। তো সাইবেরিয়ার মার্ড-মিনস্কো বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। তো উত্তর আমেরিকায় আলাস্কা হাইওয়ে হচ্ছে যেটা তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে, ঠিক আছে। কিছু অঞ্চলে বরফ মুক্ত করে অথবা গ্রিন হাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে। কিছু অঞ্চলে বরফ মুক্ত করে বরফ সরিয়ে দিয়ে এবং গ্রিন হাউসের মাধ্যমে বড় বড় কাঁচের ঘর সেখানে চাষবাস করা হয়, যেখানে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে কিন্তু বাইরে বেরোতে পারে না। তো কাঁচের ঘরের মধ্যে তাপমাত্রাটা বজায় থাকে, কাঁচের ঘর। তো সেখানে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে। অধিবাসীরা পশুর লোম, চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে। তো অধিবাসীরা পশুর লোম, চামড়া এগুলো বিভিন্ন দেশে পাঠাচ্ছে এবং তার বদলে চা, কফি, তামাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে, ঠিক আছে। বর্তমানে এই অঞ্চলে প্রভূত উন্নতি ঘটছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রার অভ্যস্ত হয়ে উঠছে। তো বর্তমানে এখানে উন্নত হচ্ছে। মোট কথা এটাই যে বাইরের অন্যান্য এত জটিলভাবে তোমাদের মনে না থাকলো, এটা মনে রাখবে যে বাইরের বিভিন্ন মহাদেশের সঙ্গে বা দেশের সঙ্গে এদের যোগাযোগ হচ্ছে, রেলপথ, সড়কপথ এবং এইসবের উন্নত হচ্ছে এবং বিভিন্ন খনিজ সম্পদ এখানে পাওয়া যাচ্ছে। তো ফলে বিভিন্ন শিল্প গড়ে উঠছে এবং এখানকার অধিবাসীরা বিভিন্ন পশুর চামড়া, লোম ইত্যাদি অন্য দেশে রপ্তানি করে তাদের প্রয়োজনীয় দ্রব্য তারা আমদানি করছে এবং এখানে ধীরে ধীরে উন্নত হচ্ছে মানুষের জীবনযাপন। তো এই হচ্ছে জলবায়ু অঞ্চলের 4টে জলবায়ু অঞ্চল কমপ্লিট করলাম এই ভিডিওতে, দুটো, একটা পার্টে দুটো। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো, তারপরে বাড়িতে তোমরা এগুলো পড়ো। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।